আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে এনটিআরসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিব। আমরা জানি যে এনটিআরসি 25 তারিখে রোববার শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসির বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসছিলেন। সেই বৈঠকে যে সকল আলোচনাগুলো হয়েছে সেগুলো বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আজকে তুলে ধরবো। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো তো গতকালকে যে বৈঠকটা হয়েছে যে সেখানে যে সকল সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গণবিজ্ঞপ্তিতে চাকরির আবেদনের যে বয়সের সময়সীমা সেটা সম্পর্কে, দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার পদ্ধতির পরিবর্তন আনা হয়েছে কিছুটা এই বিষয়ে, আর তৃতীয়টা হচ্ছে যে একটা ভাইভা পরীক্ষায় কতজন প্রার্থীকে সুযোগ দেওয়া হবে, কতজন পাশ করবে, এই সমস্ত বিষয়ে। তো এর সাথে সাথে আর একটা সংবাদ আপনাদেরকে দিব। আমরা জানি কিছুদিন আগে নারী কোটা বাদ দেওয়া হয়েছে, 30% যে নারী কোটা আছিল সেটা বাদ দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এই যে নারী কোটাটা বাদ দেওয়া হয়েছে, এই নারী কোটা বাদ না দেওয়ার জন্য বলেছেন। তো এই বিষয়টাও থাকছে ভিডিওতে বোনাস হিসেবে। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে বয়সের বিষয়টা। তো এই বিষয়টা নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি। তো এই ভিডিওতে সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। বয়সের বিষয়টা হচ্ছে, আমরা জানতাম যে এনটিআরসিতে চাকরিতে আবেদন করার জন্য 35 বছরের বেশি যদি কেউ বয়স হতো তাহলে সে আর আবেদন করতে পারতেন না। এটা হচ্ছে এনটিআরসির বর্তমান পর্যন্ত যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী। তো এই নিয়মটায় সম্পূর্ণভাবে পরিবর্তন আনা হচ্ছে। যে বয়সের যে একটা ধরাবাঁধা নিয়ম ছিল যে 35 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না, এই নিয়মটা থাকছে না। আপনি যে কোনো বয়সে আবেদন করতে পারবেন যদি আপনার এনটিআরসির সার্টিফিকেট থাকে। তবে এক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখন থেকে বয়সটা যেদিন থেকে গণা হবে বা এই নিয়মটা পাস হওয়ার পরে যেদিন থেকে বয়স কাউন্ট করা হবে সেটা হচ্ছে, ধরি আমরা যেদিন নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা প্রকাশ করা হবে সেদিন যদি আপনার বয়স 35 বছরের মধ্যে থেকে থাকে তাহলে আপনি এর পরবর্তীতে যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই নিয়মটা করা হচ্ছে। মানে আপনি যদি প্রথম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন তখন যখন প্রথম গণবিজ্ঞপ্তির সার্কুলারটা যখন আসছে তখন যদি আপনার বয়স 35 বছরের কম হয়ে থাকে, আর এখন যদি আপনি চান ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাহলে সেটা করতে পারবেন। এবং এখন 18তম যে পরীক্ষাটা হচ্ছে এটার সার্কুলারটা যেদিন আসছে ওই দিন থেকেই 18তমদের বয়স গোনা হবে। এরপরে যদি 10 বছরের মধ্যেও সে চাকরি না পায় তাহলে এই 10 বছর পর্যন্ত তার বয়স আর বাড়বে না অনুযায়ী, নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী। মানে ওই আপনার যতদিন চাকরি না হবে, 10 বছর যদি চাকরি না হয় তাহলে আপনি 10 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়, বয়সের বিষয়ে এই পরিবর্তনটা আনা হচ্ছে যে 35, 40, 50 কোনো বিষয় না। আপনার আবেদন যখন শুরু হয়েছে, শিক্ষক নিবন্ধনের সার্কুলার যেদিন প্রচার করা হয়েছে সেদিন যদি আপনার বয়স 35 বছরের কম থাকে এবং ওই নিবন্ধন পরীক্ষা যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনি পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই বিষয়টা মন্ত্রিপরিষদ থেকে পাশ হয়েছে, মন্ত্রণালয় থেকে পাশ হয়েছে। এরপরে মন্ত্রিপরিষদে যাবে, সেখান থেকে আইন মন্ত্রণালয়ে গিয়ে এটা পাশ হয়ে আসবে, তারপরে প্রজ্ঞাপন জারি করা হবে। হয়তো 1 থেকে 1.5 মাসের মধ্যে এটার প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। তো এরপরে আসি হচ্ছে দ্বিতীয় বিষয়টা, যে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনা হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে যে এনটিআরসি থেকে বলা হয়েছিল যে শিক্ষক নিবন্ধনের বর্তমান যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলা পরিবর্তন আনার জন্য, যেমন এখন যে রিটার্ন পরীক্ষাটা হচ্ছে এই রিটার্ন পরীক্ষাটা যাতে না নিয়ে পারা যায় কিনা, শুধু প্রিলি এবং ভাইবার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া যায় কিনা, এই বিষয়ে এনটিআরসি থেকে একটা প্রস্তাব করা হয়েছিল। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে যেহেতু এই যে পরীক্ষাগুলো নেওয়ার জন্য আমাদের কিন্তু বিশাল একটা সময় লেগে যায়। যদি ধরি যে আমরা 3টা ধাপে যদি পরীক্ষাটা হয়, প্রথম ধাপে 4 লাখ প্রার্থী যদি পরীক্ষা দেয় সেটার জন্য
যে রিটার্ন পরীক্ষা সেটা তার আয়োজন করতে করতে 2-3 মাস সময় লেগে যায় শুধু রিটার্ন পরীক্ষার জন্য। এরপর রিটার্ন পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আবার হচ্ছে প্রিলি পরীক্ষা, সেই প্রিলি পরীক্ষার আয়োজন এবং সম্পন্ন করতে করতে আরও 3 মাস সময় চলে যায়। এরপরে আসে হচ্ছে ভাইবা পরীক্ষা পর্যন্ত আসতে আসতে 1 লাখ বা তারও কিছু বেশি বা কম সংখ্যক প্রার্থী যদি পাশ করে তাদের ভাইবা নিতে নিতে 6 মাস সময় লেগে যায়। তো দেখা যায় যে এই শুধু পরীক্ষা নিতে নিতেই 1 বছর সময় কিন্তু লেগে যায়। যাতে পরীক্ষার সময়টা বা এই যে সময় যে বিশাল একটা সময় লাগে এই সময়টা যাতে কমানো যায় সেজন্যই পরীক্ষার সিস্টেমটা কিছু পরিবর্তন আনা হবে। তো এনটিআরসি থেকে যেটা বলা হয়েছে যে রিটার্ন পরীক্ষাটা বাদ দিয়ে দেওয়ার জন্য, তো এরকম কিছু হবে না, কারণ একটা স্টুডেন্ট বা যাই বলি না কেন তার যে মূল মেধা সেটা যাচাই করার জন্য রিটার্ন পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এজন্যই মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে কোনোভাবেই রিটার্ন পরীক্ষা বাদ দেওয়া যাবে না, তবে এটা করতে পারবে এনটিআরসি চাইলে যে প্রিলি এবং রিটার্ন পরীক্ষাটা একদিনে নেওয়ার জন্য, মানে একই প্রশ্নে 100 মার্কের মধ্যে প্রিলি এবং রিটার্ন পরীক্ষাটা নিতে পারবেন। এই ব্যবস্থা যদি তারা করে বা এই সিস্টেম যদি চালু করে তাহলে তারা সেটা করতে পারবেন। এটা হচ্ছে পরীক্ষার বিষয়, যে প্রিলি রিটার্ন এই দুইটা পরীক্ষা একই দিনে হবে, এরপরে ভাইবা হবে। তো এটা হচ্ছে পরীক্ষার বিষয়, যে এইভাবে করে পরীক্ষাগুলো নেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাইভায় কতজন প্রার্থীকে ডাকা হবে এবং কতজন প্রার্থী তাদের মধ্যে থেকে পাশ করবে। তো ভাইভায় কতজন প্রার্থীকে ডাকা হবে এ বিষয়ে যেটা বলা হয়েছে যে ভাইবার জন্য শূন্য পদের বিপরীতে শূন্য পদ যতগুলো থাকবে ওই সময় দেশে শূন্য পদের যতগুলো শূন্য পদ থাকবে তার দ্বিগুণ প্রার্থীদের হচ্ছে ভাইবার জন্য ডাকা হবে। যদি সারা দেশে 1 লাখ পদ ফাঁকা থাকে তাহলে 2 লাখ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে, এমনটা বলা হয়েছে। এরপরে ভাইবা থেকে কাদেরকে পাশ করানো হবে এমন একটা ধারণাও কিন্তু তারা দিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে যে শূন্য পদ যা থাকবে তার চেয়ে 20% বেশি প্রার্থীকে ভাইভায় পাশ করানো হবে। যদি 1 লাখ শূন্য পদ থাকে আর সেখানে যদি 2 লাখ প্রার্থী পরীক্ষা দেয় তাহলে সেখান থেকে 1,20,000 প্রার্থী পাশ করবেন আর 80,000 প্রার্থী ফেল করবে, এমনটা বলা হয়েছে। মানে হচ্ছে শূন্য পদের চেয়ে 20% বেশি প্রার্থীকে পাশ করানো হবে। এটা হচ্ছে রোববার যে আলোচনাটা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসির বিভিন্ন বিষয় নিয়ে সেগুলোর বিস্তারিত। এরপরে আসি যে বোনাস যে বিষয়টা বলছিলাম, যে নারী কোটা বাতিলের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ এটার বিরোধিতা করছেন, যে শিক্ষক নিয়োগে নারী কোটা যেন বাদ দেয়া না হয় এ বিষয়ে। তো এ বিষয়ে আসলে কিছু বলার নাই, কারণ যেখানে কোটার জন্য এত আন্দোলন হলো তারপরে প্রত্যেকটা চাকরি থেকে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেল, মাত্র 7% কোটা ছাড়া সমস্ত কোটা বাতিল হয়ে গেল। এখানে এই মহিলা পরিষদ কীভাবে এই কোটা রাখার কথা বলেন এটা আমি আসলে বুঝতে পারছি না। আর একটা বিষয় হচ্ছে শিক্ষকতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার জায়গাটা, কারণ এখান থেকেই আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা তাদের ভবিষ্যৎটা গড়ে ওঠে, এবং তারা এখানে যত তারা লেখাপড়া ভালো পাবেন, মানে টিচার যত ভালো পাবেন তাদের লেখাপড়া ভালো হবে, এবং তারা ভবিষ্যতে তাদের জীবনটা যেমন গড়তে পারবেন দেশটাও তেমন গড়তে পারবেন। তো এখানে যদি কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় এবং সেই কোটার মাধ্যমে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হলো সে যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষাদান করতে না পারেন তাহলে এই শিক্ষক কোটায় নিয়োগ দিয়ে তো কোনো লাভ নাই। শুধুমাত্র নারীদের উন্নয়ন দেখলেই হবে না, পুরো জাতির উন্নয়ন দেখতে হবে। তো আমি যেটা মনে করি যে কোটা সম্পূর্ণ বাদ দিছে তো দিছে, এখানে কোনো মহিলা পরিষদ বা যা আছে তাদের কোনো কথার কোনো মূল্যায়ন করার কোনো গুরুত্ব আছে বলে মনে করি না, কারণ যাদের মেধার যোগ্যতা আছে তারাই শুধু শিক্ষকতা পেশায় আসবে মেধার মাধ্যমেই, আর যাদের মেধার শিক্ষকতা পেশায় আসার মতো মেধা নাই বা তারা এই শিক্ষকতা পেশা বাদ দিয়ে অন্য কোনো পেশায় ঢুকে যাবেন, কারণ বাংলাদেশে এখন চাকরি অনেক ক্ষেত্র আছে যেখানে চাকরি করতে পারবেন। তো আপনার যে শিক্ষকতা পেশায় আসতে হবে এমন না, আর শিক্ষকতা পেশায় আসতে হলে যে প্রতিযোগিতার মাধ্যমে মেধা যাচাইয়ের মাধ্যমে আপনি কতটুকু যোগ্য কি না যোগ্য এটা যাচাই বাছাই করে শিক্ষকতা পেশায় আসা উচিত, কারণ এই একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই জাতির যে ভবিষ্যৎ সেগুলো গড়ে ওঠে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বললাম,
আজকের মতো এখানেই শেষ করছি। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন কমেন্টস করবেন, আমি চেষ্টা করব যে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।